নমস্কার বন্ধুরা, গল্পকথন কালবৈশাখীর আসরে সবাইকে স্বাগত জানাই। কবিপক্ষ শুরু হয়েছে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন থেকে। গল্পকথন কালবৈশাখীর পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর লেখা জীবনস্মৃতি গ্রন্থ থেকে নেওয়া তাঁর ছেলেবেলার স্মৃতিচারণা পরিবেশিত হচ্ছে। গত পর্বে আমরা নিয়ে এসেছিলাম এই গ্রন্থের 6ষ্ঠ পরিচ্ছদ কবিতা রচনারম্ভ। আজ শোনাতে চলেছি এই জীবনস্মৃতি গ্রন্থেরই 5ম পরিচ্ছদ ঘরের পড়া। আগের পর্বের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ক্লিক করে আগের পর্বটি শুনতে পাবেন। শুরু করছি আজকের পরিচ্ছদ ঘরের পড়া। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আনন্দচন্দ্র বেদান্ত বাগীশের পুত্র জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মহাশয় বাড়িতে আমাদের শিক্ষক ছিলেন। স্কুলের পড়ায় যখন তিনি কোনো মতেই আমাকে বাঁধিতে পারিলেন না, তখন হাল ছাড়িয়া দিয়া অন্য পথ ধরিলেন। আমাকে বাংলায় অর্থ করিয়া কুমার সম্ভব পড়াইতে লাগাইলেন। তাহা ছাড়া খানিকটা করিয়া ম্যাকবেথ আমাকে বাংলায় মানে করিয়া বলিতেন, এবং যতক্ষণ তাহা বাংলা ছন্দে আমি তর্জমা না করিতাম ততক্ষণ ঘরে বন্ধ করিয়া রাখিতেন। সমস্ত বইটার অনুবাদ শেষ হইয়া গিয়াছিল। সৌভাগ্যক্রমে সেটি হারাইয়া যাওয়াতে কর্মফলের বোঝা ওই পরিমাণে হালকা হইয়াছে। রাম সর্বস্ব পণ্ডিত মশাইয়ের প্রতি আমাদের সংস্কৃত অধ্যাপনার ভার ছিল। অনিচ্ছুক ছাত্রকে ব্যাকরণ শিখাইবার দুঃসাধ্য চেষ্টায় ভঙ্গ দিয়া তিনি আমাকে অর্থ করিয়া করিয়া শকুন্তলা পড়াইতেন। তিনি একদিন আমার ম্যাকবেথের তর্জমা বিদ্যাসাগর মহাশয়কে শুনাইতে হইবে বলিয়া আমাকে তাহার কাছে লইয়া গেলেন। তখন তাহার কাছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বসিয়াছিলেন। পুস্তকে ভরা তাহার ঘরের মধ্যে ঢুকিতে আমার বুক দুরু দুরু করিতেছিল। তাহার মুখচ্ছবি দেখিয়া যে আমার সাহস বৃদ্ধি হইল তাহা বলিতে পারি না। ইহার পূর্বে বিদ্যাসাগরের মতো শ্রোতা আমি তো পাই নাই, অতএব এখান হইতে খ্যাতি পাইবার লোভটা মনের মধ্যে খুব প্রবল ছিল। বোধ করে কিছু উৎসাহ সঞ্চয় করিয়া ফিরিয়াছিলাম। মনে আছে রাজকৃষ্ণবাবু আমার উপদেশ দিয়েছিলেন, নাটকের অন্যান্য অংশের অপেক্ষা ডাকিনীর উক্তিগুলির ভাষা ও ছন্দের কিছু অদ্ভুত বিশেষত্ব থাকা উচিত। আমার বাল্যকালে বাংলা সাহিত্যের কলিবর কৃশ ছিল। বোধ করি তখন পাঠ্য অপাঠ্য বাংলা বই যে কটা ছিল সমস্তই আমি শেষ করিয়াছিলাম। তখন ছেলেদের এবং বড়দের বইয়ের মধ্যে বিশেষ একটা পার্থক্য ঘটে নাই। আমাদের পক্ষে তাহাতে বিশেষ ক্ষতি হয় নাই। এখনকার দিনে শিশুদের জন্য সাহিত্য রসে প্রভূত পরিমাণে জল মিশাইয়া যে সকল ছেলে ভুলানো বই লেখা হয়, তাহাতে শিশুদিগকে নিতান্তই শিশু বলিয়া মনে করা হয়, তাহাদিগকে মানুষ বলিয়া গণ্য করা হয় না। ছেলেরা যে বই পড়িবে তাহার কিছু বুঝিবে এবং কিছু বুঝিবে না, এইরূপ বিধান থাকা চাই। আমরা ছেলেবেলায় একধার হইতে বই পড়িয়া যাইতাম, যাহা বুঝিতাম এবং যাহা বুঝিতাম না দুই আমাদের মনের ওপর কাজ করিয়া যাইত। সংসারটাও ছেলেদের ওপর ঠিক তেমনই করিয়া কাজ করে। ইহার যতটুকু তাহারা বোঝে ততটুকু তাহারা পায়, যাহা বোঝে না তাহা তাহাদিগকে সামনের দিকে ঠেলিয়া দেয়। দীনবন্ধু মিত্র মহাশয়ের জামাই বারিক প্রহসন যখন বাহির হইয়াছিল তখন সে বই পড়িবার বয়স আমাদের হয় নাই। আমার কোনো একজন দুঃসম্পর্কীয় আত্মীয়া সেই বইখানি পড়িতেছিলেন। অনেক অনুনয় করিয়াও তাহার কাছ হইতে উহা আদায় করিতে পারিলাম না। সে বই তিনি বাক্সে চাবিবন্ধ করিয়া রাখিয়াছিলেন। নিষেধের বাধায় আমার উৎসাহ আরও বাড়িয়া উঠিল। আমি তাকে শাসাইলাম, এ বই আমি পড়িবই। মধ্যাহ্নে তিনি গ্রাবু খেলিতেছিলেন, আঁচলে বাঁধা চাবির গোছা তার পিঠে ঝুলিতেছিল। তাস খেলায় আমার কোনোদিন মন যায় নাই, তাহা আমার কাছে বিশেষ বিরক্তিকর বোধ হইত। কিন্তু সেদিন আমার ব্যবহারে তাহা অনুমান করা কঠিন ছিল। আমি ছবির মতো স্তব্ধ হইয়া বসিয়াছিলাম। কোনো এক পক্ষে আসন্ন ছক্কা পাঞ্জার সম্ভাবনায় খেলা যখন খুব জমিয়া উঠিয়াছে,
এমন সময় আমি আস্তে আস্তে আঁচল হইতে চাবি খুলিয়া লইবার চেষ্টা করিলাম, কিন্তু এ কার্যে অঙ্গুলির দক্ষতা ছিল না। তাহার উপর আগ্রহেরও চাঞ্চল্য ছিল। ধরা পড়িয়া গেলাম। যাহার চাবি তিনি হাসিয়া পিঠ হইতে আঁচল নামাইয়া চাবি কোলের ওপর রাখিয়া আবার খেলায় মন দিলেন। এখন আমি একটা উপায় ঠাউরাইলাম। আমার এক আত্মীয়ার দোক্তা খাওয়ার অভ্যেস ছিল। আমি কোথাও হইতে একটি পাত্রে পান দোক্তা সংগ্রহ করিয়া তাহার সম্মুখে রাখিয়া দিলাম। যেমনটি আশা করিয়াছিলাম তাহাই ঘটিল। পিক ফেলিবার জন্য তাহাকে উঠিতে হইল। চাবি সমেত আঁচল কোল হইতে ভ্রষ্ট হইয়া নিচে পড়িল এবং অভ্যেস মতো সেটি তখনই তুলিয়া তিনি পিঠের ওপর ফেলিলেন। এবার চাবি চুরি গেল এবং চোর ধরা পড়িল না। বই পড়া হইল। তাহার পরে চাবি এবং বই সত্ত্বাধিকারীর হাতে ফিরাইয়া দিয়া চৌর্যাপরাধের আইনের অধিকার হইতে আপনাকে রক্ষা করিলাম। আমার আত্মীয়া ভর্ৎসনা করিবার চেষ্টা করিলেন, কিন্তু তাহা যথোচিত কঠোর হইল না। তিনি মনে মনে হাসিতেছিলেন। আমারও সেই দশা। রাজেন্দ্রলাল মিত্র মহাশয় বিবিধার্থ সংগ্রহ বলিয়া একটি ছবিওয়ালা মাসিকপত্র বাহির করিতেন। তাহারই বাঁধানো এক ভাগ সেজদাদার আলমারির মধ্যে ছিল। সেটি আমি সংগ্রহ করিয়াছিলাম। বারবার করিয়া সেই বইখানা পড়িবার খুশি আজও আমার মনে পড়ে। সেই বড় চৌকো বইটাকে বুকে লইয়া আমাদের শোবার ঘরের তক্তপোষের ওপর চিত হইয়া পড়িয়া নহল তিমি মৎস্যের বিবরণ, কাজীর বিচারের কৌতুকজনক গল্প, কৃষ্ণকুমারীর উপন্যাস পড়িতে কত ছুটির দিনের মধ্যাহ্ন কাটিয়াছে। এই ধরনের কাগজ একখানিও এখন নাই কেন? একদিকে বিজ্ঞান, তত্ত্বজ্ঞান, পুরাতত্ত্ব, অন্যদিকে প্রচুর গল্প, কবিতা ও তুচ্ছ ভ্রমণ কাহিনী দিয়া এখনকার কাগজ ভর্তি করা। সর্বসাধারণের দিব্য আরামে পরিবারে একটি মাঝারি শ্রেণীর কাগজ দেখিতে পাই না। বিলাতে চেম্বার্স জার্নাল, কাসেলস ম্যাগাজিন, স্ট্র্যান্ড ম্যাগাজিন প্রভৃতি অধিক সংখ্যক পত্রই সর্বসাধারণের সেবায় নিযুক্ত। তাহারা জ্ঞান ভাণ্ডার হইতে সমস্ত দেশকে নিয়মিত মোটা ভাত, মোটা কাপড় যোগাইতেছে। এই মোটা ভাত, মোটা কাপড়ই বেশিরভাগ লোকের বেশি মাত্রায় কাজে লাগে। বাল্যকালে আরেকটি ছোট কাগজের পরিচয় লাভ করিয়াছিলাম। তাহার নাম অবোধ বন্ধু। ইহার অবাঁধা খণ্ডগুলি বড়দাদার আলমারি হইতে বাহির করিয়া তাহারই দক্ষিণ দিকের ঘরের খোলা দরজার কাছে বসিয়া বসিয়া কতদিন পড়িয়াছি। এই কাগজেই বিহারীলাল চক্রবর্তীর কবিতা প্রথম পড়িয়াছিলাম। তখনকার দিনে সকল কবিতার মধ্যে তাহাই আমার সবচেয়ে মনোহরণ করিয়াছিল। তাহার সেই কবিতা সরল বাঁশির সুরে আমার মনের মধ্যে মাঠের এবং বনের গান বাজাইয়া তুলিল। এই অবোধ বন্ধু কাগজেই বিলাতি পৌলবর্জনীর গল্পের সরস বাংলা অনুবাদ পড়িয়া কত চোখের জল ফেলিয়াছি তাহার ঠিকানা নাই। আহা, সে কোন সাগরের তীর, সে কোন সমুদ্র সমীর কম্পিত নারিকেলের বন, ছাগল চড়া সে কোন পাহাড়ের উপত্যকা, কলিকাতা শহরের দক্ষিণের বারান্দায় দুপুরের রৌদ্রে সে কি মধুর মরীচিকা বিস্তীর্ণ হইত। আর সেই মাথায় রঙিন রুমাল পরা বর্জিনীর সঙ্গে সেই নির্জন দ্বীপের শ্যামল বনপথে একটি বাঙালি বালকের কি প্রেমই জন্মিয়াছিল। অবশেষে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল। একে তো তাহার জন্য মাসান্তরে প্রতীক্ষা করিয়া থাকতাম, তাহার পর বড় দলের পড়ার শেষের জন্য অপেক্ষা করা আরও বেশি দুঃসহ হইত। বিষবৃক্ষ, চন্দ্রশেখর এখন যে খুশি সেই অনায়াসে একেবারে এক গ্রাসে পড়িয়া ফেলিতে পারে। কিন্তু আমরা যেমন করিয়া মাসের পর মাস কামনা করিয়া, অপেক্ষা করিয়া, অল্পকালের পড়াকে সুদীর্ঘকালের অবকাশের দ্বারা মনের মধ্যে অনুরণিত করিয়া, তৃপ্তির সঙ্গে অতৃপ্তি, ভোগের সঙ্গে কৌতূহলকে অনেক দিন ধরিয়া গাঁথিয়া গাঁথিয়া পড়িতে পাইয়াছি, তেমন করিয়া পড়িবার সুযোগ আর কেহ পাইবে না। শ্রীযুক্ত সারদাচরণ মিত্র ও অক্ষয় সরকার মহাশয়ের প্রাচীন কাব্যগ্রন্থ সংগ্রহ সে সময় আমার কাছে একটি লোভের সামগ্রী হইয়াছিল। গুরুজনেরা ইহার গ্রাহক ছিলেন, কিন্তু নিয়মিত পাঠক ছিলেন না। সুতরাং এগুলি জড়ো করিয়া আনিতে আমাকে বেশি কষ্ট পাইতে হইত না। বিদ্যাপতির দুর্বোধ বিকৃত মৈথিলী পদগুলি অস্পষ্ট বলিয়াই বেশি করিয়া আমার মনোযোগ টানিত।
আমি টিকার উপর নির্ভর না করিয়া নিজে বুঝিবার চেষ্টা করিতাম। বিশেষ কোনো দুরূহ শব্দ যেখানে যতবার ব্যবহৃত হইয়াছে সমস্ত আমি একটি ছোট বাঁধানো খাতায় নোট করিয়া রাখিতাম। ব্যাকরণের বিশেষত্বগুলিও আমার বুদ্ধি অনুসারে যথাসাধ্য টুকিয়া রাখিয়াছিলাম।